রাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে জেএমবির সামরিক শাখার প্রধান মুরাদ নিহত। রূপনগর থানার ওসি তদন্ত ও এক এসআই সহ কয়েকজন আহত, হাসপাতালে ভর্তি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রাণ ভিক্ষা চাইবেন না যুদ্ধাপরাধী মীর কাশেম আলী, জানালো কারা কর্তৃপক্ষ। সরকার চাইলে যে কোনো সময় ফাঁসি কার্যকর। কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার। দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী 13 সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা, ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়। ঈদের আগে সক্রিয় প্রতারক চক্র ও মলম পার্টি। রাজধানীতে অভিযানে 1,68,00,000 টাকার জাল নোট, বিপুল পরিমাণ সরঞ্জাম সহ আটক 10। ঈদকে সামনে রেখে 3টি ট্রেনে সংযোজন হলো নতুন বগি। আগাম বিক্রির শেষ দিনে আজ দেয়া হয় 11 সেপ্টেম্বরের টিকিট। এবং ঢাকার মাতুয়াইলে একটি হাসপাতালের বিরুদ্ধে সিজারের সময় নবজাতকের শরীর কেটে মৃত্যুর অভিযোগ। ঘটনা জানাজানির পর লাশ ফেরত না দেওয়ার হুমকি। রাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে জেএমবির সামরিক শাখার প্রধান মুরাদ নিহত হয়েছেন। এই ঘটনায় রূপনগর থানার ওসি শহীদ আলম, ওসি তদন্ত শাহিন ফকির ও এক এসআই আহত হয়েছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগরের 33 নম্বর সড়কের 34 নম্বর বাসায় রাত 8টার পর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা হামলা চালায়। এ সময় রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ আলম ও ওসি তদন্ত শাহিন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, নিহত মুরাদ জেএমবির সামরিক শাখার প্রধান ছিলেন। এছাড়া গুলশান ও শোলাকিয়া হামলাকারীদের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করে মুরাদ। ঘটনার পর থেকে রূপনগরের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, রাজধানীর রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শেষ হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। পারমিতা, এই মুহূর্তে যেটি হচ্ছে, আপনি এর মধ্যে জেনেছেন যে জঙ্গি অর্থাৎ নব্য যে জেএমবি, পুলিশ যেটিকে বলছে নিউ জেএমবি, সেই নিউ জেএমবির সামরিক শাখা প্রধান মুরাদ এখানে এই পুলিশের অভিযানে নিহত হয়েছে এবং পুলিশের একজন সদস্য রূপনগর থানার ওসি তদন্ত তিনি আহত হয়েছেন, আমরা এমনটাই জানতে পেরেছি। তো রাত 9:45টার দিকে পুলিশের অভিযানটি শুরু হয় এবং আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে অভিযানটি আসলে শেষ হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। আমরা এই মুহূর্তে এলাকার পরিস্থিতি যেটি দেখছি যে পুলিশ সদস্যরা পুরো জায়গাটি ঘিরে রেখেছেন এবং যে বাড়িটিতে অভিযান পরিচালিত হয়েছে রূপনগরের এই 24 নম্বর সড়কের একটি বাড়িতে, তো সেই বাড়িটি থেকে আমরা প্রায় 1 কিলোমিটার দূরে এখন পর্যন্ত অবস্থান করছি এবং বাড়িটি থেকে আমরা যে 1 কিলোমিটার দূরে অবস্থান করছি, আমরা যেখানে অবস্থান করছি ঠিক সেখানেই হচ্ছে পুলিশের ব্যারিকেড। এরপর থেকে পুলিশের সদস্যরা আর কাউকে নিরাপত্তার কারণে যেতে দিচ্ছেন না। তবে আমরা প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই রাজধানী জুড়েই কিন্তু বিভিন্ন যে পাড়া মহল্লায় যে জঙ্গি বিরোধী যে অভিযান কিংবা যে বিশেষ অভিযান পুলিশের চলছে, তো সেরকম একটি ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজকে মিরপুরের যে রূপনগর থানার পুলিশ সদস্যরা তারা এখানে একটি অভিযানে এসেছিলেন। তো অভিযানে আসার পর তারা যে বাড়িটিতে পরবর্তীতে এই জঙ্গি মুরাদ নিহত হয়েছে বলে পুলিশের দাবি, তো সেই বাড়িটিতে তারা যখন এরকম তল্লাশি করতে যান তখন ভিতর থেকে পুলিশকে বাধা দেওয়া হয়। তো তখনই এই যে স্থানীয় থানা পুলিশ, তাদের ধারণা হয় যে ভিতরে হয়তো সন্দেহজনক কেউ অবস্থান করছেন। তো পরবর্তীতে এরপরে এই মিরপুর রূপনগরের থানা পুলিশ
পুলিশের সঙ্গে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত এবং বোম ডিসপোজাল ইউনিট সহ পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যরা যোগ দেন এবং পরবর্তীতে অভিযানটি পরিচালিত হয় এবং বাড়িতে অভিযানের শেষে একজন জঙ্গি মারা যায় বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে এবং প্রাথমিকভাবে পুলিশ যেটি বলছে তার নাম হচ্ছে মুরাদ। এবং আপনি জানেন যে গত কয়েকদিন আগে যেই 1 জুলাই গুলশানের যে হলি আর্টিজান রেস্তোরাঁ যে হামলা হয়েছিল এবং এরপরে যে শোলাকিয়া ঈদগাহের কাছে যে বোমা বিস্ফোরণ ঘটেছিল, তো পুলিশ দাবি করছে ওইসব হামলাগুলোতে যেসব জঙ্গিরা অংশ নিয়েছিল তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল এই 90 জেএমবির সামরিক শাখা প্রধান মুরাদ এবং বাহিনীর ভিতরে বাহিনীর সদস্যদের কাছে, অর্থাৎ জঙ্গি যে 90 জেএমবি যে জঙ্গি সংগঠনটি, এই সংগঠনের ভিতরে সে মেজর মুরাদ নামে তার যে বাহিনীর সদস্যরা তাদের কাছে সে পরিচিত। তো পুলিশ বলছে যে দীর্ঘদিন ধরে তাকে তারা খুঁজছিলেন এবং পুলিশ আরেকটি দাবি করেছে, সেটি হচ্ছে যে এর আগে যেসব খবর আমরা পুলিশের কাছ থেকে জেনেছিলাম যে গুলশান এবং শোলাকায় হামলা চালানোর আগে জঙ্গিরা গাইবান্ধার দুর্গম একটি চরে জঙ্গিরা সামরিক প্রশিক্ষণ নিয়েছিল। তো পুলিশ আজকে আমাদেরকে জানিয়েছে যে গাইবান্ধার চরের সেই ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ দিয়েছিল হচ্ছে এই মুরাদ। তো পারমিতা, আপনি জানেন যে ঘটনাস্থল থেকে সন্ধ্যার পর থেকে এখানে অবস্থান করছেন আমাদের সহকর্মী সাইফুল রুদ্র। তো কথা বলছি তার সঙ্গে। রুদ্র, এখন অভিযানের কি অবস্থা? বিস্তারিত আমরা যতটুকু জেনেছি পুলিশের কাছ থেকে, তার বাইরে আপনি কিছু জানেন আমাদেরকে বলবেন? আপনি যেমনটা বলছিলেন যে মেজর মুরাদের কথা, এটা নিয়ে একটা বিভ্রান্তি ছিল শুরু থেকেই যে মেজর জিয়ার কথা আমরা শুনেছিলাম এসে প্রথমে ঘটনাস্থলে, আর মুরাদের কথা যেমনটা বলছিলেন যে তার সাংগঠনিক পরিচয় হচ্ছে তিনি মেজর মুরাদ, কিন্তু সে কোনো সামরিক শাখা কিংবা কোনো সামরিক বাহিনীর সঙ্গে জড়িত না, এটি আমরা শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে অভিযানটা পরিচালনা করা হয় মূলত রাত 8:40 প্রথম এখানে গুলির শব্দ পাওয়া যায় এবং আশপাশে খবর নিয়ে আমরা যতদূর জেনেছি যে 8:30টার দিকে হচ্ছে পুলিশ সদস্যরা এখানে আসেন ঘটনাস্থলে। প্রথমে যারা আপনি যেটা বলছিলেন যে তারা হচ্ছে ঘটনাস্থলে আসেন এবং ভেতরে ঢোকার চেষ্টা করেন। এরপরের যে ঘটনাগুলো ঘটেছে যে 4 পুলিশ সদস্য আহত হয়েছেন সেটিও আপনি বোধহয় জানিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই 4 জন পুলিশ সদস্যদের মধ্যে রূপনগর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তদন্ত না শহীদুল আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল আলম, তিনি আহত হয়েছেন এবং হচ্ছে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আরেকজন আছেন তদন্ত শাহিন ফকির, তিনিও আহত হয়েছেন। এসআই মুমিন নামে একজন আহত হয়েছেন, আরেকজন এএসআই আছেন। পুরো বিষয়টি ঘটেছে যেটি যে ওনারা যখন অপারেশনে আসেন এবং ভেতরে ঢোকার চেষ্টা করেন তখনই হচ্ছে ভেতর থেকে তাদেরকে। রুদ্র, ধন্যবাদ আপনাকে। তো পারমিতা, আপনি শুনছিলেন রুদ্র যেমনটা জানিয়েছেন যে 4 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, তার মধ্যে মিরপুর থানার ওসি তদন্ত এবং 2 জন সাব ইন্সপেক্টর রয়েছেন। তো আমি যেটি জানিয়েছি পুলিশ এখনো পর্যন্ত জায়গাটি ঘিরে রেখেছে এবং পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তো আমরা যেটি ধারণা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তারা হয়তো এই অভিযানটি সম্পর্কে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তথ্য দিবেন। তো তখন হয়তো আমি আপনাকে আবারও নতুন তথ্য জানাতে পারবো। তো রূপনগর থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। খান মোহাম্মদ রুমেলের কাছ থেকে আমরা শুনছিলাম। দর্শক, হতাহতদের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী তানিন মেহেদী। এবার চলে যাব তার কাছে। তানিন, হয়েছিলেন তাদের উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজধানী স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা যেমনটি দেখেছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরে এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলেছেন এবং আমরা যেটি দেখেছি যে রূপনগর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পিঠে আঘাত লেগেছে এবং চিকিৎসকরা যেটি বলছেন যে তার পিঠে ধারালো অস্ত্রের আঘাতে বেশ ক্ষতর সৃষ্টি হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসা দেওয়া হয়েছে। এবং এর আগে যদিও আমরা দেখেছি যে আমরা জানতে পেরেছিলাম যে রূপনগরের একটি স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখানে আরো যে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি যে বাড়তি চিকিৎসা সেগুলো দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা দেখেছিলাম যে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির যিনি রয়েছেন তার বুকে গুলি লেগেছে এটি আমরা জানতে পেরেছি এবং ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আর আমরা যতটুকু তথ্য পেয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে সেটি হচ্ছে এখানে 3 জন পুলিশ সদস্যদেরকে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ ওসি তদন্ত এবং একজন পুলিশের সাব ইন্সপেক্টর। এবং এই 3 জনের মধ্যে যিনি সাব ইন্সপেক্টর রয়েছেন তার শারীরিক অবস্থা তেমন গুরুতর নয় বিধায় তাকে প্রাথমিক চিকিৎসার পরে কর্তৃপক্ষ হাসপাতালের যে চিকিৎসক তিনি শঙ্কামুক্ত ঘোষণা করেছেন, কিন্তু বাকি যে 2 সদস্য পুলিশের ওসি এবং ওসি তদন্ত তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরেকটি বিষয় যদি বলতে হয় যে এই ঘটনার পরপরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশের যে সদস্যদেরকে আহত যে সদস্যদেরকে নিয়ে আসা হয়েছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং তাদেরকে যে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এই সময়ের পরবর্তীতে কিন্তু দেখেছি যে বাড়তি পুলিশ সদস্যদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে। তো এই ছিল পারমিতা আমার কাছে থাকা এখানকার সব শেষ খবর। পারমিতা।
দর্শক, রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আহতদের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার তানিন মেহেদি। চলে যাচ্ছি পরের খবরে। যুদ্ধাপরাধী মীর কাসিম আলী প্রাণ ভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন আইজি প্রিজন। বিকেলে সাংবাদিকদের তিনি এই কথা জানান। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণ ভিক্ষা না চাওয়ার বিষয়টি লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসিম আলী দেশের সর্বোচ্চ আদালতের রায়ে পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। গত মঙ্গলবার আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখলে বিচার প্রক্রিয়া শেষ হয়। নিয়ম অনুযায়ী এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন না করলে যে কোনো সময় এই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হতে পারে। দুদিন ধরে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়টি ঝুলে থাকার পর আজ তার সিদ্ধান্তের কথা জানান মীর কাসিম আলী। এদিকে সন্ধ্যার পর থেকে গাজীপুর কাশিমপুর কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আশেপাশের এলাকায় দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছে। এই জেলখানায় 4টি জেলখানা আছে। সেখানে 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামিরও আছে, যুদ্ধ অপরাধীরও আছে, বড় বড় অপরাধীরও আছে, এবং সেখান থেকে হাজার হাজার কয়েদি প্রতিদিন চলাচল করে। সেই কারণে আমাদের একটা সিকিউরিটি প্ল্যান সেখানে আছে। এছাড়া আপনাদের এই যে হাজার হাজার সাংবাদিকের ভিড়, হাজার হাজার জনগণের ভিড়, সেই কারণকে কেন্দ্র করে আমরা আরো সিকিউর এবং আমরা আরো নিরাপত্তা বলয় তৈরি করেছি। আমরা যে কোনো ধরনের ঘটনার জন্য আমরা প্রস্তুত আছি, যাতে আমরা সবকিছু সামাল দিতে পারি। প্রাণ ভিক্ষা না চাওয়ায় যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সন্ধ্যায় সময় সংবাদকে তিনি কথা বলেন। তিনি বলেন, সরকার চাইলে যে কোনো সময় রায় কার্যকর করতে পারবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি বলেন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না, তখন সরকারের কাছে আর কোনো বাধা থাকে না এটা কার্যকর করার ব্যাপারে। তো এখন এটা সরকারের সিদ্ধান্ত, সরকার কখন এটা কার্যকরী করবে। আর সরকার তো নিশ্চয়ই জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন, মিনিস্টার অফ হোম, এবং জেল কর্তৃপক্ষ এটাকে কার্যকর করবে। দেশের আকাশে কোথাও জিলহজ মাসে চাঁদ দেখা না যাওয়ায় আগামী 13ই সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। 2 সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দের শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। 4 সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দ রবিবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। 13 সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দ 10ই জিলহজ 1437 হিজরি মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রাত 11টার সময় আরো থাকছে। নিউ ইয়র্কে বাংলাদেশি নারী হত্যার ঘটনায় সিসিটিভির ফুটেজ প্রকাশ। শরীয়তপুরের আটিপাড়ায় গ্রামের বাড়িতে চলছে স্বজন হারানোর শোক। কোরবানির ঈদকে সামনে রেখে এরই মধ্যে 2-3 কোটি টাকার জাল নোট বাজারে ছেড়েছে জালিয়াত চক্র। তৎপর হয়ে উঠেছে অজ্ঞান ও মলম পার্টির সদস্যরাও। দুপুরে এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মইনুল ইসলাম। তিনি জানান, 1,68,00,000 টাকার জাল নোট সহ চক্রের সঙ্গে জড়িত 10 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীতে অভিযান চালিয়ে 21 জন অজ্ঞান ও মলম পার্টির সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। প্রতি বছরই কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে তৎপর হয়ে ওঠে জাল টাকা তৈরি এবং অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা। শত কোটি টাকার লেনদেনের ফাঁকে ক্রেতা ও বিক্রেতাকে প্রতারিত করতে এবছরও এই দুটি চক্রের সদস্যরা এরই মধ্যে মাঠে নেমেছে বলে জানাচ্ছে পুলিশ। গোয়েন্দা পুলিশ বলছে 52 লাখ টাকা ও 8,000 রুপি সহ গ্রেপ্তার হওয়া 8 সদস্যের এই চক্রটি এরই মধ্যে কোরবানির পশুর হাটকে টার্গেট করে 2-3 কোটি টাকার জাল নোট বাজারে ছেড়েছে। মোট 5 কোটি টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়ে কাজ করলেও চক্রটিকে তার আগেই ধরে ফেলতে সক্ষম হন গোয়েন্দারা। তবে পুলিশ মনে করে জাল টাকার চক্রে দৌরাত্ম্য কমাতে ধরপাকড়ের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও দরকার। এদের জিজ্ঞাসাবাদে আরো 2-1টা গ্রুপের সন্ধান আমরা জেনেছি, তাদেরকেও ধরার জন্য
আমাদের এই প্রক্রিয়া সেটি অব্যাহত থাকবে। পাশাপাশি তারা তাদের এই টাকা বিপণনের ক্ষেত্রে তারা কোনো ব্যাংক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠানের কারোর সাথে তাদের যোগাযোগ আছে কিনা সেটিও আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করব। এদিকে ঈদ সামনে রেখে তৎপর হওয়া 21 অজ্ঞান ও মলম পার্টির সদস্যকে 6 থেকে 2 বছর বিভিন্ন মেয়াদী সাজা দেয় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মেট্রোপলিটনে কর্মরত আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন মশিউর রহমান, ওনার নেতৃত্বে এই অভিযান 3টি অভিযান পরিচালিত হয়েছে এবং এখানে সকলকেই 6 মাস থেকে 2 বছর পর্যন্ত সাজা প্রদান করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, যাতে করে এরা অন্তত এতদিন জেলে থাকলে মানুষ এদের হাত থেকে, সাধারণ মানুষ এদের হাত থেকে, প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া জাল টাকার চক্রটি 7-8 বছর ধরে এই প্রতারণার সঙ্গে যুক্ত। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ঢাকার মাতুয়াইলে একটি হাসপাতালের বিরুদ্ধে সিজারের সময় শরীর কেটে গিয়ে শিশু মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। ঢাকার মাতুয়াইল মেডিকেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। স্বজনদের অভিযোগ, অনভিজ্ঞ ডাক্তার দিয়ে অপারেশন করার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু না বললেও বিষয়টি মীমাংসা হয়ে গেছে বলে একটি অনাপত্তি পত্র দেখায়। যদিও শিশুটির স্বজনদের দাবি অনেকটা নিরুপায় হয়ে ওই অনাপত্তি পত্রে সই করেছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। বৃহস্পতিবার রাত 10টার দিকে রাজধানীর মাতুয়াইল মেডিকেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সন্তান সম্ভবা স্ত্রীকে ভর্তি করান ক্ষুদ্র ব্যবসায়ী রেজাউল করিম। এর 1.5 ঘন্টা পর প্রসব ব্যথা শুরু হলে ডাক্তার বেগম শামসুন নাহার শিরিনের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন করা হয়। এর 10 মিনিট পর উপস্থিত স্বজনদের জানানো হয় ছেলে সন্তানটি মারা গেছে। কি কারণে মারা গেছে তাৎক্ষণিক সে ব্যাপারে কিছুই জানানো হয়নি। নিহত শিশুর স্বজনদের অভিযোগ, অপারেশন করতে গিয়ে শিশুটির শরীর কেটে যাওয়ায় তার মৃত্যু হয়। এমনকি শিশুর মৃতদেহ দিতেও গড়িমসি করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওর এখানে মাংসটা নাই, এইখানে কাটা আবার এই সাইডটাতে, এগুলো দেখে মনে হয় সারা রাত্র আমরা দৌড়াদৌড়ি করতেছি, আমাদের ওরা বের হতে দেয়নি। কোন মার বুক যেন আল্লাহ খালি না করে, আমাদের সামনে তেন গেছে আর কোন মার সামনে তেন যেন না যায়, আমরা এটার একটা সুস্থ বিচার চাই। বিষয়টি অনুসন্ধানে হাসপাতালে গেলে প্রতিবেদককে বিভ্রান্ত করতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন। এমনকি এ নিয়ে সংবাদ প্রচার না করার জন্য অর্থের প্রলোভনও দেখানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কোনো কথা না বললেও শিশুর পরিবারের সাথে তাদের মীমাংসা হয়ে গেছে এ বিষয়ে একটি মুচলেকা দেখানো হয়। যদিও শিশুর পরিবারের দাবি, শিশুর লাশ ফেরত না দেয়া ময়নাতদন্ত করা হবে এমন ভয় দেখিয়ে মুচলেকা আদায় করে হাসপাতাল কর্তৃপক্ষ। বের হইতে দেয় না হাসপাতাল থেকে, মানে আমরা কেস করতে যাব, কি করতে বের হইতে দেয় না। লাশ গলে যেতেছিল, বাচ্চার লাশটা বাঁচানোর জন্য। যাই হোক, আমাদের এই জায়গা থেকে লাশটা নিয়ে বের হইতে হইব। এদিকে হাইকোর্টের এক আইনজীবী জানিয়েছেন এ ধরনের মুচলেকার আইনি কোনো ভিত্তি নেই। সুস্থ মস্তিষ্কে অনাপত্তি জ্ঞাপন করিতেছি, যার ওয়াইফ অপারেশন থিয়েটারে, যার বাচ্চা মারা গেছে, তার কি সুস্থ মস্তিষ্ক আছে? এটাতে কি স্বাক্ষর নিলেই সুস্থ মস্তিষ্কের স্বাক্ষর হয়ে যায়? এইটায় ইনভেস্টিগেশন করে দেখতে হবে তারা কেন অনাপত্তিপত্রে স্বাক্ষর নিল। শিশুর পরিবার চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণ ও হত্যা মামলা করতে পারেন বলেও জানান তিনি। ডেমরা থানা পুলিশ বলছে এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে সরকার। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 9ম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে জঙ্গিবাদের ফাঁদ পেতে সরকার নিজেই এখন সেই ফাঁদে পড়েছে। এক এক সময় এক একটা আপনার ইস্যু বার করে, সেই ইস্যুগুলি জনগণের যে দৃষ্টি সেটাকে বিভ্রান্ত করে দেয়। এখন নিজেদের ফাঁদে নিজেরা পড়েছে। এই জঙ্গিবাদের কথা তারা সবচেয়ে বলেছে, বলে নাই? মিথ্যাবাদী রাখাল বালক মাঝে মাঝে চিৎকার করতে বাঘ বাঘ করে সবাইকে বোকা বানায়। আজকে জঙ্গিবাদ এসে গেছে, এখন তুমি যাবে কোথায়? আওয়ামী লীগ গভীর একটা ষড়যন্ত্র চাল বুনেছে। তারা এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা এই দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা এই দেশকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো করতে চায়। বন্ধুগণ, আমরা সেটা হতে দিতে পারি না।
বাংলাদেশে জিকা ভাইরাস প্রতিরোধে যথেষ্ট সতর্কতা নেওয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিঙ্গাপুরে যে কয়জন বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা এখন সুস্থ আছেন। তাদের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিকা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তারা ওখানে ফলোআপ ছিল এবং তারা সুস্থ হয়ে গেছে, 10 জন সামান্য অংশে সুস্থ হয়ে গেছে। আমরা আমাদের ট্যুরিজম চালান, আমরা ওখানে যাবো, ওখান থেকে আসবে, এদের চিন্তার বিষয় নেই। শুধুমাত্র গর্ভবতী মাদেরকে চিন্তা করতে হবে, তারা যেন একটু সতর্কভাবে থাকে ও না যায়। এই সময় আর সুস্থ আছে, কেউ গেলে বা ফিরে আসলে তাকে কার্ডে ভুল করতে হবে সে এই ধরনের রোগ বহন করছে না বা এই ধরনের বিজয় শরীরে নাই। রাত 11টার সময় আরো থাকছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে টাইগারদের ব্যাটিং পরামর্শক হলেন শ্রীলঙ্কান থিলান সামারাবীরা। মাশরাফি রুবেলদের দায়িত্ব নিতে কাল ঢাকা আসছেন কোর্টনি ওয়ালস। ঈদের রেলের আগাম টিকিট বিক্রির শেষ দিনে আজ দেয়া হয় 11 সেপ্টেম্বরের টিকিট। প্রতিদিনের মতো আজও সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত টিকিট দেয়া হয়েছে। এদিকে আগাম টিকিট বিক্রির মাঝেই ঈদে অধিক যাত্রী পরিবহনের জন্য ট্রেনের সংযোজনের জন্য একাধিক নতুন বগির উদ্বোধন করেন রেলমন্ত্রী। কাঙ্ক্ষিত টিকিট পেতে মধ্যরাত থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সারা রাত জেগে অপেক্ষা করেন টিকিট প্রত্যাশীরা। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই কষ্ট মেনে নেন তারা। তবে অন্যান্য দিনের চেয়ে যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক কম। অনেক ভিড় হবে তো, তার পানি খাবার এগুলো তো প্রয়োজন হবে, কারণ গত বছর অনেক কিছুর সম্মুখীন হয়েছিলাম, এই জন্য নিয়ে এসছি। আর এখন দেখি ভিড়ই নাই। গত 2 দিন অনেক প্রচন্ড ভিড় ছিল, তো সেই ক্ষেত্রে ভেবেছি যে হয়তো আজকেও ভিড় থাকবে। তো আসলে আজকে যেরকম ভিড় ভেবেছি তা না। আমার মনে হচ্ছে আমি শোনার হই না, তার চেয়ে বেশি কিছু পাইছি। এদিকে টিকিট জালিয়াতি ও কালোবাজারি রোধে সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, ট্রেন টার্মিনালে আমাদের ব্যবস্থা ইতিমধ্যে গৃহীত হয়েছে। আমরা সামনের দিনগুলোতে আরও কিছু প্রয়োজনীয় ক্ষেত্রে র্যাবের অস্থায়ী ক্যাম্প আমরা স্থাপন করব। বিশেষ কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে না পারে সেজন্য আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফেরিঘাটেও আমরা অস্থায়ী ক্যাম্প স্থাপন করব। অন্যদিকে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য সকালে 3টি ট্রেনে সংযোজিত নতুন কোচের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, ঈদুল ফিতরের মতো কোরবানি ঈদেও রাজধানীবাসীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। আমাদের লক্ষ্য যাত্রীদেরকে নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, আবার গন্তব্যস্থান থেকে যাতে নিরাপদে কর্মস্থলে ফিরে আসতে পারে, এই জন্য আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। আগামী 5 সেপ্টেম্বর থেকে দেয়া হবে ট্রেনের ফিরতি টিকিট। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য টাইগারদের ব্যাটিং পরামর্শক হলেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার থিলান সামারাবীরা। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে বর্তমান ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে আগামী বিশ্বকাপ পর্যন্ত সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। আর মাশরাফি রুবেলদের দায়িত্ব নিতে আগামীকাল কোর্টনি ওয়ালস ঢাকা আসছেন বলেও জানান বিসিবি সভাপতি। আমাদের যে ফিল্ডিং কোচ ছিল রিচার্ড হ্যালসল, ওকে আমরা এখন অ্যাসিস্ট্যান্ট কোচ করে দিচ্ছি আপাতত, এবং নতুন আরেকটা থিলান সামারাবীরা, সে বেসিক্যালি ব্যাটিং স্পেশালিস্ট। তাকে আমরা এই ইংল্যান্ড সিরিজের জন্য আপাতত তাকে আমরা কনসালটেন্ট হিসেবে নিয়োগ করছি। ইংল্যান্ড সিরিজের আগে সম্ভব হবে না, আমরা চাচ্ছি নিউজিল্যান্ড সিরিজের আগে আমরা একটা ভালো স্পিন কোচ নিয়ে আসবো। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। মিরপুরের রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে জেএমবির সামরিক শাখার প্রধান মুরাদ নিহত। থানার ওসি তদন্ত ও 2 এসআই আহত, হাসপাতালে ভর্তি। প্রাণ ভিক্ষা চাইবেন না যুদ্ধাপরাধী মীর কাশেম আলী, জানালো কারা কর্তৃপক্ষ। সরকার চাইলে যে কোনো সময় ফাঁসি কার্যকর, কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার। দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী 13 সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা, ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়। ঈদের আগে সক্রিয় প্রতারক চক্র ও মলম পার্টি, রাজধানীতে অভিযানে 1,68,00,000 টাকার জাল নোট, বিপুল পরিমাণ সরঞ্জাম সহ আটক 10। এবং ঢাকার মাতুয়াইলে একটি হাসপাতালের বিরুদ্ধে সিজারের সময় নবজাতকের শরীর কেটে মৃত্যুর অভিযোগ। ঘটনা জানাজানির পর লাশ ফেরত না দেওয়ার হুমকি।
এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।